বহুল প্রতীক্ষার পরে নাজিফা তুষি অভিনীত রোহিত মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটি এখন পর্যন্ত কোনো অনলাইন প্ল্যাটফর্মেই আসেনি, এর জন্য ট্রেলার দিয়ে এটার এক্সপ্লেইন আমাকে করতে হচ্ছে। এজন্য সবসময় গল্পের সঙ্গে সিনের মিল নাও থাকতে পারে, এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একজন সাধুকে। সাধু খুবই মাটির মানুষ, গ্রামের সাধারণ এবং পরিবারকেন্দ্রিক একজন ছেলে সে। সাধু তার জীবিকা নির্বাহ করত কৃষিকাজ, পশুপালন ও মাছ শিকার করে। সাধু যে গ্রামে থাকত সেই গ্রামের নাম চান্দিলা। একসময় সাধুর বিয়ে হয় একটা মেয়ের সঙ্গে। গ্রামের মানুষের মতে মেয়েটির মাথায় ছিট আছে, তাকে সবাই পাগল বলে সম্বোধন করত। আর ওর এই পাগলামের কারণেই তার প্রথম সংসারটা টেকেনি। সাধু হচ্ছে তার দ্বিতীয় স্বামী। পুরো গ্রাম তাকে পাগলি ভাবলেও সাধু কখনোই তাকে সেই চোখে দেখেনি, বরং কেউ তার স্ত্রীকে পাগল বললে সে এটার প্রতিবাদ করত। সাধু মূলত তার মিয়া ভাই গাজীরা কায়েদের অধীনে কাজ করত। লোকমুখে শোনা যায় নিজের মাছের প্রজেক্টে সাধুকে খাটিয়ে নেওয়ার সুবিধার্থে মিয়া ভাই এই পাগলির সঙ্গে সাধুর বিয়ে দিয়েছিলেন। তবে বিয়ের পর সাধুর জীবনে সুখ আসে না। তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী দিনেও না, এমনকি রাতেও তার সঙ্গ দেয় না। ওর কাছে গেলে সে তীব্র প্রতিবাদ জানাত। দিনে দিনে সাধুর ভেতরে বিরক্তি চরম সীমায় পৌঁছে যায়। একদিন মেলা দেখানোর নাম করে অনেক দূরের এক নির্জন প্রান্তরে বউকে ফেলে রেখে চলে আসে সাধু। এরপর কেটে যায় অনেক দিন। তারপর হঠাৎ করে একদিন সাধুর বউ আবারও ফিরে আসে তার কাছে। এরপর পাগলি তার সাথে করে নিয়ে এসেছিল তার হাতের জাদু। খুব ভালো রান্না করতে শিখে এসেছে সে সাধুকে তালের পিঠা বানিয়ে খাওয়ায়। এই পিঠাটা এতটাই সুস্বাদু হয়েছিল যেটা সাধু তার কোনো জীবনেও খায়নি। সাধুর মনে গভীর প্রশ্ন জাগে, তার এই পাগল বউ এমন পিঠা বানানো কার কাছ থেকে শিখল? আর এই পিঠাটা খেয়ে সাধু তার বউয়ের প্রতি একটু ভালোবাসা দেখাতে শুরু করে। কিন্তু এবারও পরিবেশটা একটুও বদলায় না। সাধু যখনই তার বউয়ের কাছে যাওয়ার চেষ্টা করে তখন সে তো অনেক ভয় পেয়ে যায়। একদিন তো সে চালের উপরে উঠে পড়েছিল ভয়ের চোটে। এদিকে মাঠে গরু চড়ানোর সময় প্রকৃতির আদিম কামনার দৃশ্য সাধুর অন্তরের সুপ্ত আগুনকে আরও বাড়িয়ে দেয়। স্ত্রীর উন্মুক্ত কোমর থেকে পিঁপড়ে সরানোর দৃশ্যটি যেন তার মনের সেই অবদমিত কামনাকেই ফুটিয়ে তোলে। সাধুর একটা ছাগল পুষত, সেটার নাম ছিল কুলসুম। দিন এভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু সাধুর বউয়ের পাগলামিটা একটুও কমে না, আরও দিন দিন বেড়েই চলে। একদিন তো সাধুর বউ এক মৌসুমের পুরো খাবারটা একবারেই পুকুরে দিয়ে দেয়। মাঝে মধ্যেই সাধুর বন্ধুরা তার বাড়িতে বেড়াতে আসতো আড্ডা দেওয়ার জন্য, কিন্তু ওদেরকে দেখা মাত্রই সাধুর বউ সে দৌড়ে পালাতো। এসব কাণ্ড কারখানার জন্য গ্রামের ছেলেমেয়েরা তাকে আবারও খ্যাপাতে শুরু করে। এই ব্যাপারগুলো আবার কোনোভাবেই সহ্য করতে পারত না পাগলি। একবার যখন একটা ছেলে তাকে খ্যাপাচ্ছিল তখন তাকে এত জোরে আঘাত করে যে ওর আঘাতে ছেলেটার মাথায় ফেটে যায়। এই নিয়ে গ্রামে সালিশ বসে এবং বিচারে পাগলিকে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখার সিদ্ধান্ত হয়। পায়ে দড়ি বাঁধা থাকলেও বউয়ের প্রতি সাধুর ভালোবাসা এখনও কমেনি। সাধু যদি কোথাও কোনো দাওয়াত খেতে যেত তাহলে ওর বউয়ের জন্য লুকিয়ে মাংস নিয়ে আসত। ওদিকে সাধুর বউ স্বামীর জন্য তালের পিঠা বানিয়ে রাখত প্রায় প্রত্যেক দিনই। কিন্তু সাধুর মনে এই ব্যাপারটাতে একটু খটকা লাগে যে পা বাঁধা অবস্থাতে তার বউ কিভাবে পিঠা বানালো। তবে কি রাত্রেবেলাতে অন্য কেউ এসে ওর বউয়ের পায়ের বাঁধন খুলে দিয়ে যেত? এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত থাকতো সবসময় সাধু। এরপর হঠাৎই একদিন রাত্রেবেলাতে সাধু তার বউয়ের সঙ্গে সঙ্গম করতে যায়। এই ব্যাপারটাতে অনেক ভয় পেয়ে গিয়েছিল ওর পাগলি বউটা, আর এক পর্যায়ে তো সে রেগে মেগে মারামারি করতে শুরু করে দেয় সাধুর সঙ্গে। এরকম করতে করতে সাধুর গুপ্ত অঙ্গেও আঘাত দিয়ে দেয় সেই পাগলিটা। এই ব্যাপারটাতে অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল সাধুর। সাথে সে প্রচণ্ড রাগান্বিতও হয়েছিল ওর পাগলি বউয়ের ওপর। এর জন্য তখন গিয়েই ওর পায়ের বাঁধনটা খুলে দেয়, আর সেটার জায়গায় পরিয়ে দেয় একটা শক্ত শিকল। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না সাধু। এরপর সে কয়েকজনের পরামর্শে চলে যায় একটা কবিরাজের কাছে। সেখান থেকে বউকে ভালো করার জন্য কিছু ঔষধপত্রও নিয়ে আসে সাধু। বউয়ের সামনে এটা দেওয়ার সাথে সাথেই এক ঢোকে প্রায় সবটুকুই খেয়ে ফেলে ওর বউ। ওর দিন এভাবেই কাটতে থাকে। হঠাৎ করে একদিন সাধুর বাড়িতে আগুন লেগে যায়। ওর বউ যেহেতু ঘরের ভেতরে শিকল দিয়ে বাঁধা ছিল, এর জন্য খুবই চিন্তিত ছিল সাধু। কিন্তু পরে দেখা যায় অলৌকিকভাবে সে লোহার শিকলটা খুলে একাই চলে এসেছে বাহিরে, আর সাথে বেঁচে গেছে ওদের ছাগল কুলসুমও।
কিন্তু এই আগুনে সাধুর মনের ভেতরে সন্দেহ আরও বেড়ে যায়। তার ধারণা হয় এই পাগলি বউই তার ঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে। এর জন্য এই বউয়ের একটা হ্যাস্তন্যাস্ত করেই ছাড়বে সাধু এমন পণ করে বসে। ঠিক এ কারণেই রাত্রেবেলাতে জোর করে ওর বউকে নৌকায় তুলে নিয়ে যেতে থাকে। তারপর চলে আসে পাগলি মেয়েটার মামা বাড়ির ঘাটে আর সেখানেই নামিয়ে দেয়। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সাধু তার পাগলি বউটাকে ত্যাগ করল। তবে কিছুদিন যেতেই সাধু আবারও বউয়ের অভাব তীব্রভাবে অনুভব করতে শুরু করে। তার বউকে ছাড়া তার যেন একদমই ভালো লাগছিল না। আসলে মূলত সাধু তার বউয়ের হাতের তালের পিঠার পাগল হয়ে গিয়েছিল। এজন্য অনেক চিন্তাভাবনা করে সাধু চলে যায় তার বউকে আবার ফিরে আনার জন্য। এখানে গিয়ে আজব একটা কাহিনী খেয়াল করে সাধু। সে আসলে তার নিজের বউয়ের নামটা পর্যন্তও জানে না। ওদের বিয়ের আগে সবাই মেয়েটিকে পাগলি বলেই সম্বোধন করত। এরপর যখন ওদের বিয়ে হয়ে যায় তারপর থেকে সাধুর বউ বলেই ওকে ডাকত সবাই। সেই গ্রামে পাগলির মামা বাড়িতে যাওয়ার পরপরই সাধু জানতে পারে তার বউ তো ওদের বাড়িতে আসেইনি। সাধু বুঝতে পারে না যে সে তাহলে কোথায় গেল। ওকে তো এই ঘাটেই রেখে গিয়েছিল সাধু। ওর তো মামা বাড়িতেই আসার কথা, কিন্তু সেখানেও আসেনি, তাহলে গেলটা কোথায়? চিন্তা ভরাক্রান্ত মন নিয়ে সে চলে আসে গ্রামে। সেখানে এসেই তার বন্ধুদের থেকে জানতে পারে গ্রামেরই দুজন শত্রু আসলে তার ঘরে আগুন দিয়েছিল। তখন সাধুর আর বুঝতে বাকি থাকে না যে এর পেছনে ওর বউয়ের কোনো হাতই ছিল না। এতে নিজের ওপরে অনেক রাগ হতে থাকে সাধুর, যে তার ভালো বউটিকে সে তাহলে কেন নিয়ে গিয়ে ওর মামার বাড়ির ঘাটে নামিয়ে দিয়ে এসেছিল। এটা করা তার একদমই উচিত হয়নি। সাধু অনেক কষ্ট পেয়ে গিয়েছিল, সাথে ওর প্রচণ্ড অনুশোচনাও হচ্ছিল তার বউকে এভাবে ফেলে আসার জন্য। এই ব্যাপারটা তাকে ভেতরে ভেতরে পুড়িয়ে মারতে থাকে। এভাবে কষ্টে কষ্টেই কেটে যায় আরও কয়েকটি মাস। হঠাৎ করে একদিন আবহাওয়াটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় সন্ধ্যার পর থেকেই। এই বৃষ্টির মধ্যেও সাধু ঘরের মধ্যে বসে বসে তার বউয়ের চিন্তাই করছিল। ঠিক তখনই তার কানে ভেসে আসে পাশের তাল গাছ থেকে একটা তাল পড়ার শব্দ। তারপর সেই তালটা কুড়ানোর জন্য বাইরে যায় সাধু। এখানে গিয়েই সে চমকে ওঠে। সাধু যা দেখে সেটা দেখার জন্য কোনোভাবেই সে প্রস্তুত ছিল না। দেখতে পায় সাধুর বউ পাগলিটা আবার ফিরে এসেছে, আর তাদের যে ছাগলের ঘরটা আছে সেই ঘরের মধ্যে ভিজে শীতে কাঁপছিল। ওর বউকে এভাবে ফিরে আসতে দেখে তো অনেক খুশি হয়ে গিয়েছিল সাধু। কিন্তু পরদিন সকালবেলাতে সাধু যখন ঘুম থেকে ওঠে তখন যেটা দেখে, এটা দেখে তার পুরো দুনিয়াই যেন উলটপালট হয়ে যায়। দেখতে পায় তার পাগলি বউটা প্রেগনেন্ট। কিন্তু আজ পর্যন্ত সাধু তো কোনোদিন ওর সাথে সঙ্গম করেনি, তাহলে এই পেট বাঁধিয়ে এনেছে কোথা থেকে এই পাগলিটা? এরপর ওর কাছে গিয়ে প্রথমে সাধু ওর নামটা জানার চেষ্টা করে, কিন্তু ওই সময়টায় পাগলির মাথাটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে। এই দীর্ঘ কয়েক মাস সে কোথায় ছিল? তার আগের স্বামীর কাছে কি ফিরে গিয়েছিল? এইরকম আরও অনেকগুলো প্রশ্ন করে সাধু, কিন্তু ওর কোনো প্রশ্নেরই কোনো উত্তরই সে পায় না তার বউয়ের কাছ থেকে। তারপর সাধুর বউ যে প্রেগনেন্ট কিভাবে হলো সেটাও তো সে জানে না। এটা সম্পর্কেও যখন জিজ্ঞেস করে তারপরেও পাগলিটা কিছুই বলে না। সাধু তো একদমই মেনে নিতে পারছিল না যে তার বউ প্রেগনেন্ট হয়ে গেছে আর সে জানেই না। এটা তো তার বাচ্চা নয়, তাহলে এটা কার বাচ্চা? আর অন্য কোনো বাচ্চাকে তো এভাবে কোনো পুরুষই মেনে নেবে না। এরপর সাধু চিন্তা করতে থাকে যে কিভাবে ওর গর্ভপাত করানো যায়। তার পরপরই সে চলে আসে একটা কবিরাজের কাছে। ওনার কাছ থেকে একটা ওষুধ আনে। কবিরাজকে বলে দেয় আনারসের রসের সঙ্গে মিশিয়ে এই ঔষধটা খাওয়াতে হবে, তাহলেই তোমার বউয়ের গর্ভপাত সম্ভব। এরপর বাড়িতে এসেই আনারসের রস করে সাধু, আর সেটার মধ্যে ওই ঔষধের কিছুটা মিশিয়ে ওর বউকে খাওয়াতে চায়। প্রথমে তো কোনোভাবেই এই ঔষধটা খেতে চাইছিল না ওই পাগলি বউটা। তারপর একরকম জোর করেই ওকে ওই ঔষধটা খাওয়ায় সাধু। এরপর কেটে যায় কয়েকদিন। এই ঔষধটা মোটেও কাজ করে না। আস্তে আস্তে পাগলিটার পেট বড় হয়েই চলেছে। এভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ করে একদিন সাধু তার বউকে নিয়ে চলে আসে একটা মেলা ঘোরানোর জন্য। সেখানে গিয়ে অনেক ঘোরাঘুরি করার পরে হঠাৎ করেই সেই পাগলিটা তার পেটের যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। এরপর কোনো মতে সেখান থেকে সাধু তার বউকে নিয়ে বাড়িতে আসে। সাথে সাথেই গিয়ে ওদের গ্রামের ধাত্রীকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসেন সাধুর বাড়িতে, আর এসে ওর বউকে পরীক্ষা করে জানান, তোমার বউ 5 মাসের গর্ভবতী, আর ওকে যদি তুমি গর্ভপাত করাতেই চাও তাহলে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সেখানেই একমাত্র পসিবল এটা। এমনি কোনো ঔষধের দ্বারা আর গর্ভপাত এখন হবে না। এই কথাগুলো যখন আবার ওই ধাত্রী মহিলাটা বলছিল তখন আবার পাশ থেকেই সেগুলো শুনে ফেলে পাগলি বউটা। এই ব্যাপারটাতে সে তো খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল সাধুর ওপর।
সেদিন রাত্রেবেলাতেই সাধুর বউ ঘর থেকে বাহিরে বেরিয়ে আসে। তারপর হাতে তুলে নেয় এক টুকরো পাথর। সেটা নিয়ে নিজের পেটেই সে নিজে জোরে জোরে আঘাত করতে থাকে গর্ভপাত করানোর জন্য। এই ব্যাপারটাতে তার খুবই কষ্ট হচ্ছিল, এর জন্য সে প্রচণ্ড চিল্লাচিল্লি করছিল। কিছুক্ষণের মধ্যেই ওর চিল্লাচিল্লির শব্দে ঘুম ভাঙে সাধুর। তারপর সে বাইরে গিয়েই দেখতে পায় ওর বউ এমন কাণ্ড কারখানা করছে। আসলে একটা পাগল না হলে কেউ এমন কাণ্ড কারখানা করবে না। নিজের শরীরে কেউ কি আর এভাবে আঘাত করে? তখন সাধু সেখানে গিয়েই ওকে থামায় আর অনেক আদর করে তাকে ঘরে নিয়ে আসে। বলতে থাকে, বাচ্চাটা যেভাবে হওয়ার হয়েছে এটা ফেলার কোনো প্রয়োজন নেই। আমি বাচ্চাটিকে লালন পালন করে বড় করব, তুমি একদমই চিন্তা করো না। ঝড় আর বন্যার সেই প্রলয়ঙ্করী রাতে সাধু শিশুর মতো কুঁকড়ে থাকে তার গর্ভবতী স্ত্রীর পেটের কাছে। এখানে এভাবে থেকে সে যেন একটা অদ্ভুত শান্তি পাচ্ছিল। বাইরে ঝড় বৃষ্টি এতটাই বেশি হচ্ছিল যে সেটার থেকে বাঁচার জন্য হাঁস, মুরগি, খরগোশ, গরু, ছাগল, ভেড়া সহ চারপাশের সকল প্রাণী জোড়ায় জোড়ায় এসে আশ্রয় নয় তাদের সদ্য মেরামত করা ঘরটিতে। এভাবেই কোনো মতে ওদের রাতটা কেটে যায়। পরদিন সকালবেলাতে সাধু ঘুম থেকে উঠে যে ব্যাপারটা দেখে, এটা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। দেখতে পায় ওদের ঘর একদম শূন্য। তার স্ত্রীও তাকে ছেড়ে আবার কোথাও যেন চলে গেছে। সম্ভবত নিজের অনাগত সন্তানকে সাধুর গর্ভপাতের চেষ্টা থেকে বাঁচাতেই সে এই কাজটা করেছে। তবে চলে যাওয়ার আগেও সে সাধুর জন্য সেই ঝড়ের রাতেই বানিয়ে রেখে গেছে তালের পিঠা। এই ব্যাপারটা দেখে খুবই কষ্ট পেয়ে গিয়েছিল সাধু। এর আগেও সে তার বউকে দুইবার বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু তারপরেও ফিরে এসেছিল সাধুর বউ। কিন্তু এবার যখন ওর স্ত্রী নিজেই ওকে ছেড়ে চলে গেল, তখন থেকেই সাধুর মানসিক ভারসাম্য নষ্ট হতে থাকে। এদের দুজনের এই ভালোবাসার প্রতিকৃতি ছিল হচ্ছে তাল। ওদের এই ভালোবাসাটার মধ্যে কোনো শারীরিক সম্পর্কই ছিল না। ওদের পুরো ভালোবাসাটাই ছিল শুধু নীরবে নীরবে আর একে অপরের প্রতি নির্ভরতা। সেই ভালোবাসার প্রতীক তাল হাতে নিয়ে সাধু উন্মাদের মতো চারদিকে তার স্ত্রীকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে এক বাউলের কাছ থেকে সে জানতে পারে এক রহস্যময় গন্ধম ফলের কথা, যা কাঁচা থাকলে কেউ ছয় না আর পাকলে কেউ খায়ও না। মানব সৃষ্টির শুরুতে শয়তানের প্ররোচনায় আদিমাতা হাওয়া এই ফল খাইয়েছিলেন আদিপিতা আদমকে, যার পরিণতি ছিল স্বর্গপতন আর চিরবিচ্ছেদ। বাউলের এই কথা শুনে সাধুর মনে হতে থাকে সেও নিজের অজান্তেই কোনো গন্ধম ফল হয়তোবা খেয়ে ফেলেছে, যার শাস্তিস্বরূপ তার স্ত্রী আজ তার থেকে বিচ্ছিন্ন। শূন্যতা কাটাতে সাধু এবার মাটি দিয়ে তৈরি একটি নকল তাল হাতে নিয়ে চারদিকে ঘুরে বেড়াত। এরই মধ্যে সাধুর জীবনে আসে আরেকটি বড় আঘাত। তার স্ত্রী কুলসুম নামের যে ছাগলটিকে পরম যত্নে লালন পালন করত, সেটি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়। ওর এই ছাগলটার মৃত্যুও সাধুকে আরও বেশি ভেঙে ফেলেছিল। সে অবিকল তার স্ত্রীর মতোই পাগলামি করতে শুরু করে দিয়েছিল। প্রথমে এই মৃত ছাগলটি থেকে দুধ দহন করে সাধু, তারপর সেটাকে ওই সদ্য জন্ম হওয়া শাবক ছানাটিকে খাওয়ায়। এরপর মৃত কুলসুমের চামড়া ছিলে তার মাংস রান্না করে একাই পুরোটা খেয়ে ফেলে। সে এতটাই খেয়ে ফেলেছিল যে এক পর্যায়ে সেটা সহ্য করতে না পেরে বমিও করে দেয় সাধু। প্রথম থেকে ঘটনাগুলোর দিকে একবার তাকালে দেখা যায়, প্রথমবার যখন সাধু তার বউকে ফেলে এসেছিল, তখন খেতে কাজ করার সময় ওপর থেকে তাল পড়ার শব্দ পেয়ে উপলক্ষ করেই তার স্ত্রী ফিরে এসেছিল। দ্বিতীয়বার ঝড়ের রাতে তাল পড়ার শব্দ শুনে বাহিরে বের হয়ে সে তার স্ত্রীকে খুঁজে পেয়েছিল। তাই এবারও ভর দুপুরে ক্ষেতের মাঝে তাল পড়ার শব্দ পেয়ে সাধু উন্মাতের মতো ছুটে যায়, যদি সে আবারও তার স্ত্রীকে খুঁজে পায়। তার মনে হচ্ছিল তাল পড়ার মাধ্যমেই বুঝি তার স্ত্রী আবারও ফিরে আসবে। কিন্তু সেখানে গিয়ে সে একটা অলৌকিক কাণ্ড দেখতে পায়। সেই তাল গাছটা থেকে কয়েকশো তাল পড়ছিল। এত তাল পড়ছিল যেন পুরো সমুদ্রের মতো হয়ে গিয়েছিল, আর সেটার মধ্যে তলিয়ে যাচ্ছিল যেন সাধু। আর সেই তালের সমুদ্রের গভীর থেকেই তার দিকে হাত বাড়িয়ে দেয় তার হারিয়ে যাওয়া স্ত্রী পাগলিটা। কিন্তু পাগলিটা কি এখানে সত্যিই এসেছিল, নাকি পুরোটাই ছিল সাধুর মনের ভুল? এই তালের সমুদ্রে ডুবতে ডুবতেই শেষ হয়ে যায় এই সুন্দর সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা। এক রহস্যময় গন্ধম ফলের কথা, যা কাঁচা থাকলে কেউ ছয় না আর পাকলে কেউ খায়ও না।
মানব সৃষ্টির শুরুতে শয়তানের প্ররোচনায় আদিমাতা হাওয়া এই ফল খাইয়েছিলেন আদিপিতা আদমকে, যার পরিণতি ছিল স্বর্গপতন আর চিরবিচ্ছেদ।